লাস্ট ক্লাসে আপনাদের ইয়া নিয়ে কথা বলতেছিলাম, তাই না? যে আমাদের কোম্পানি একটা উইন্ডিং আপ, তাই না? লিকুইডেশন থেকে মানে লিকুইডেশনটা একটু আলোচনা করার কথা। হ্যাঁ, উইন্ডিং আপ, লিকুইডেশনটা উইন্ডিং আপ, ঠিক আছে। তো আমরা শুরু করি আমাদের আলোচনা। আজকে আমরা কোম্পানিজ একটা শেষ করব, আর হলো এরপরে একটা অ্যাড শুরু করবো আর কি। আচ্ছা, বেসিক্যালি আমাদের, আমি যদি লিকুইডেশনটা দেখি, হ্যাঁ লিকুইডেশন। আচ্ছা, বেসিক্যালি আপনাদের লিকুইডেশনটা সম্বন্ধে একটু আগে আইডিয়া দিই, তাহলে ইজি হবে। তাহলে বেসিক্যালি লিকুইডেশনটা কেন? প্রথম কথা হলো যে ইউজুয়ালি আমরা প্রথম দিন পড়ছিলাম যে আমাদের যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা ফোরসিবল ফিউচারের জন্য প্রতিষ্ঠিত হয়। তো ফোরসিবল ফিউচার বলতে হোয়াট ডু ইউ মিন বাই ফোরসিবল ফিউচার? ওকে, ফোরসিবল ফিউচার বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হলো যে আপনার আনলিমিটেড পিরিয়ড, বাট সে আনলিমিটেড পিরিয়ডটা একটা লিমিটেড বাই উইন্ডিং আপ। লিমিটেড বাই উইন্ডিং আপ বলতে বোঝাচ্ছে যখন কোনো কোম্পানি স্টাবলিশড হয়, যখন কোনো কোম্পানি স্টাবলিশড হয়, এই কোম্পানির এস্টাবলিশমেন্টটা বেসিক্যালি আমার যেটা হয় ডিপেন্ড করে যে আমার পারপাজের উপরে। যেমন কিছু অর্গানাইজেশন হয় হলো পারপাস ড্রিভেন। এরকম পারপাস ড্রিভেন মনে করেন আমার কোভিড এর সময় কি হলো যে প্রচুর মানুষজন মারা যাচ্ছে, কারণ কি আমাদের পর্যাপ্ত টিকা নাই। তখন যেটা হইলো যে আমাদের টিকা ইনভেন্ট করা হইলো। তো টিকা যখন ইনভেন্ট করা হইলো, তো স্বাভাবিক আপনার কি বলে সেইটা একটা নির্দিষ্ট সময় মতো চললো। এখন কিন্তু করোনার টিকা নিতে হচ্ছে না। আচ্ছা, এখন নিতে হচ্ছে না মানে কি আসলে কি আমার আর দরকার নাই? এখন যদি কোনো সময় যদি আপনার মনে করেন গভর্নমেন্ট যদি মনে করে যে না আসলে ভাই আমার করোনার টিকার দরকার নাই, আমি যেটা করব যে কি বলে এটা অ্যাবলিশ করে দিব, দরকার নেই করোনা টিকা। এখন যদি সেই স্পেসিফিক পারপাসের জন্য কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তাহলে তার কোম্পানি নির্দিষ্ট পারপাস শেষ হওয়ার পর তার লাভ হোক আর লস হোক, সে কি করবে? সে উইন্ডিং আপে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি তার লাভ লস মানে নির্দিষ্ট সময় অবজেক্টিভ ফুলফিল হয়ে যায়, তাহলে সে উইন্ডিং আপে চলে যাবে। সেটাকে বলতেছে প্রথমটা মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপ। আচ্ছা, এখন আরেকটা যেটা হইতে পারে, আরেকটা হইতে পারে যে না ভাই আমার কি বলে পারপাস না, সময়ের জন্য আমি করব। এখন সময়ের জন্য যদি আমি করি, তাহলে সেই সময়ের জন্য যদি আমি করি, তাহলে সময়টা শেষ হলে আমার কি উইন্ডিং আপে আমার যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন এখনো শেয়ার করিনি আমি, কোভিড পরে। ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন যে আমার কথার কথা যে আপনার, আচ্ছা আমি একটু চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তো এখন যদি মনে করেন এখন যদি মনে করেন যে আমার কি বলে এই দুইটা পারপাস ছাড়া, আমার যদি উইন্ডিং আপ হয়, তাহলে সেটাকে বলতেছে বেসিক্যালি আমাদের ক্রেডিটর্স ভলান্টারি উইন্ডিং আপ। ওকে,
আচ্ছা, এখন প্রশ্ন হলো মেম্বার্স ভলান্টারিং ওয়াইন্ডিং আপ। আমি তো অলরেডি রিজন আমি বলছি কতগুলা, যে আমার যেমন ২ টা রিজন হইতে পারে। একটা পারপাজের জন্য যদি হয়, পারপাজ শেষ আমার ওয়াইন্ডিং আপ। আর আরেকটা যদি হয় যে আমার কি বলে, কোনো একটা মানে এই সময়ের জন্য যদি হয়, তাহলে সময় শেষ আমার ওয়েন্ডিং আপ। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখতে হবে, কোম্পানি যখন কোনো ফোরসিবল ফিউচারের জন্য হয়, সে কিন্তু উইন্ডিং আপ হওয়ার জন্য হয় নাই। এই কারণেই কিন্তু ফোরসিবল ফিউচার। কিন্তু বাট সামটাইমস কোম্পানি ইজ ইন ট্রাবল, এবং মনে হচ্ছে কোম্পানি চালানো যাচ্ছে না, অথবা মনে করেন যে কোনো কোম্পানি যে লাইসেন্স ড্রিভেন হয়, সে লাইসেন্সটা গভর্নমেন্ট আর কন্টিনিউ করতে চাচ্ছে না, তাহলে তো আপনার অ্যাক্টিভিটি ভ্যানিশ, আপনি অ্যাক্টিভিটি আর কন্টিনিউ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার বেসিক্যালি ক্রেডিটর্স ভলান্টারি ওয়েন্ডিং আপ। আচ্ছা, ক্রেডিটর্স ভলান্টারি ওয়েন্ডিং আপের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হলো আপনাকে ক্রেডিটরের কনসেন্ট লাগবে। আচ্ছা, হোয়াট ইজ ক্রেডিটর্স কনসেন্ট? ক্রেডিটর্স কনসেন্ট হলো, আমি লাস্ট ক্লাস বা এর আগে ক্লাসে আলোচনা করছিলাম যে ক্রেডিটর অলওয়েজ বদার রিগার্ডিং হিজ পেমেন্ট। কারণ ক্রেডিটর কিন্তু ডু নট বদার রিগার্ডিং যে আপনার মনে করেন শেয়ার হোল্ডারের কি পাবে, গভর্নমেন্ট কি পাবে, এটা নিয়ে তার বদারেশন নাই। তার বদারেশন হলো, ভাই আমি তোমার কাছে 1,00,000 টাকা পাই, তুমি আমাকে 1,00,000 টাকা দিতে পারবা কিনা। আচ্ছা, এখন মনে করেন যে কোম্পানি 2 রকম হতে পারে। একটা রকম হতে পারে শেয়ার হোল্ডাররা নিজেরাই বললো যে ভাই আমরা কোম্পানি চালাইতে পারতেছি না, কোম্পানি বন্ধ করে দিতে চাই, সে অ্যাপ্লিকেশন করলো। অ্যাপ্লিকেশন করার সাথে সাথে এবং উইন্ডিং আপ মানে কমপ্লিট হয় কোথায় গিয়ে, বেসিক্যালি আমার কোর্টে যাবে, কোর্ট যখন অ্যাপ্রুভ করে দিবে তখন উইন্ডিং আপ কমপ্লিট হয়ে যাবে। এখন মনে করেন কোর্টের কাছে যখন গেল, কোর্ট প্রথমেই জিজ্ঞেস করবে যে দেখো তুমি বলতেছো তোমার কোম্পানি চালাতে পারতেছো না, ওকে ফাইন, কোম্পানি চালাতে পারতেছো না বা লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সামথিং কিছু একটা হয়েছে, তাহলে কোম্পানি বন্ধ করে দিবা, দাও, সমস্যা নেই। বাট মনে রাখতে হবে, যখন তুমি কোম্পানি বন্ধ করে দিবা, ওয়েদার ইউ ক্যান পে টু আ ক্রেডিটর, আপনি শেয়ার হোল্ডার হিসেবে কিন্তু আপনি বলবেন হ্যাঁ ভাই পারবো। বাট যারা মানে কোর্টে যে যিনি রায় দিবেন, তিনি ক্রেডিটরের মুখ থেকে শুনতে চাবে যে হ্যাঁ, ওয়েদার ইউ আর স্যাটিসফাইড যে এই কোম্পানি এখন বন্ধ হয়ে গেলে তাদের যেই অ্যাসেট আছে সেই অ্যাসেট সেল করে তোমাদের পেমেন্টটা দিতে পারবে, এরপরে কোম্পানি যা খুশি করুক। ওকে, আচ্ছা, এখন আসি, আমি একটু বইতে আসি। দেখেন, প্রথমে উইন্ডিং আপ নিয়ে কি, উইন্ডিং আপ লিকুইডেশন একই জিনিস, সোজা কথা, ঠিক আছে? সোজা, এটা ডোন্ট বি কনফিউজড। পরীক্ষার অনেক সময় দেখা যায় উইন্ডিং আপ বলবে, অনেক সময় লিকুইডেশন বলবে, ডোন্ট বি কনফিউজড, দুইটাই একই জিনিস। উইন্ডিং আপ লিকুইডেশন ইজ দ্য প্রসেস অফ টার্মিনেটিং দ্য লাইফ অফ এ কোম্পানি অ্যান্ড ইজ ক্যারিড আউট বাই লিকুইডেটর। আচ্ছা, লিকুইডেটর ইজ মিডলম্যান, মনে রাখতে হবে। লিকুইডেটরকে আমরা অন্য ভাষায় রিসিভার বলি। সেটা হলো যে, যে কোম্পানির লিকুইডেশন হবে সেই কোম্পানির লিকুইডেশন এক্সিকিউট করবে একজন থার্ড পার্টি। সে থার্ড পার্টি ইজ দ্য লিকুইডেটর। A company is most likely to be owned up where it has become insolvent. Usually কোম্পানি তখনই উইন্ডিং আপে চলে যায় যখন ও মানে ইনসলভেন্ট হয়, এক্সেপ্ট আমি প্রথমে যে 2টা বললাম যে মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপে সে পারপাস এর জন্য হয়েছে, পারপাস শেষ, টাইমের জন্য হয়েছে, টাইম শেষ, এগুলো ছাড়া অন্য কোনো পারপাস যদি আমার কোম্পানি হয়, তাহলে কোম্পানি মানে সাধারণত কোম্পানি কি হয় না, উইন্ডিং আপ হয় না, ইনসলভেন্ট হলে উইন্ডিং আপ হয়ে যায়। লিকুইডেশন মে প্রসিড এজ মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপ ওয়্যার কোম্পানি ইজ সলভেন্ট, যেটা আমি বললাম যে পারপাস শেষ, কোম্পানি সলভেন্ট কিন্তু পারপাস শেষ, তারপরেও আমার কি হয়ে যেতে পারে, যেহেতু ক্যাপিটাল দেশের পারপাসের জন্য এটা কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, উইন্ডিং আপ হয়ে যেতে পারে, সময় শেষ, সেম। আচ্ছা, আর আদার হতে পারে এজ এ ক্রেডিটর্স ভলান্টারি ইউনিয়ন, যেটা বললাম যে মানে কোম্পানির অবস্থা খারাপ, উইন্ডিং আপ হবে, ক্রেডিটররা বলতেছে ভাই উইন্ডিং আপ করো। অল্টারনেটিভলি লিকুইডেশন মে বি ইম্পোজ কম্পালসারি অন দ্য কোম্পানি বাই দ্য কোর্ট। অনেক সময় কোর্ট বলতে পারে যে তুমি এটা লিকুইডেট করো বিকজ অফ পাবলিক ইন্টারেস্ট। মনে করেন কথার কথা যে বাংলাদেশে একটা কোম্পানি আছে যে পলিথিন তৈরি করে। এখন মনে করেন যে গভর্নমেন্ট যদি চিন্তা করলো যে না, বাংলাদেশে আর পলিথিন রাখা যাবে না, পলিথিনের কারণে কারণে আমাদের খুব ক্ষতি হচ্ছে, তখন কেউ একজন গিয়ে কোর্টে রিট করলো যে ভাই দেখেন, ও পলিথিন বানায়, পলিথিনের কারণে আমাদের ক্ষতি হচ্ছে, এই কোম্পানি কি করা উচিত, রাখা উচিত না, এবং গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিছে, সে আর পলিথিন ইউজ করবে না, পলিথিন ইউজ করবে না, সে পাটের ব্যাগ ইউজ করবে। তখন যদি কোর্ট মনে করে যে না আসলেই তো ঠিক, এই 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 প্রতিষ্ঠান তো আসলে রাখা উচিত না,
যেহেতু পলিথিন গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে, তাহলে প্রতিষ্ঠান কেন থাকবে? তখন কোর্ট মে ইম্পোজ যে ভাই তোমার যেহেতু এখন বাই প্রিন্সিপাল বাংলাদেশে পলিথিন ভ্যালিড না, তুমি কি করো, লিকুইডেট করো, দিতে পারে। আবার অন্য পাবলিক ইন্টারেস্টে মনে করেন যে ফুড কন্টামিনেশন, এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট খুব ভেরি মাচ স্ট্রিক্ট হয়ে যায় ফুড কন্টামিনেশন নিয়ে, এখন মনে করেন যারা মনে করেন যে প্রাণ কি করে, প্রাণ তৈরি করে, আমার জুস তৈরি করে, জুসের মধ্যে সে প্রিজারভেটিভ ইউজ করে। এখন যদি প্রিজারভেটিভ মনে করেন যে আপ টু দ্য মার্ক না, বা অতিরিক্ত প্রিজারভেটিভ ইউজ করে যারা বাচ্চাদের ক্ষতি হচ্ছে, বারো মানুষের ক্ষতি হচ্ছে, তখন যদি কোর্ট মনে করে যে তুমি উইন্ডিং আপ করো বিকজ অফ তোমার এই কোম্পানি এক্সিস্ট করার রাইট নেই। এটা আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, আমি একটা কোম্পানির নাম নিলাম, কিন্তু বাট ডোন্ট থিঙ্ক যে দ্যাট উড হ্যাপেন টু দ্যাট অর্গানাইজেশন অ্যাজ ওয়েল। The liquidator is bound to realize the company's asset and apply the proceedings in a particular order, including distributing any surplus to contributories once creditors have been satisfied. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটু বোঝা দরকার। যখন আপনি লিকুইডেটর, প্রথমে কি করে লিকুইডেটর? প্রথমে লিকুইডেটর যখন একটা প্রতিষ্ঠান কনফার্ম হয় যে সে উইন্ডিং আপে যাবে, তার যে শেয়ার হোল্ডার আছে, তার যে ম্যানেজমেন্ট আছে, প্রথমেই সকল ওই কোম্পানির সকল অ্যাসেট যেটা আছে সেটা লিকুইডেটর বা রিসিভারকে হ্যান্ডওভার করা হয়। হ্যান্ডওভার করার পরে লিকুইডেটর কি করে? লিকুইডেটর অ্যাসেস করে, দুইটা জিনিস অ্যাসেস করে। একটা অ্যাসেস করে তার লায়াবিলিটি কত, এবং কোন পার্টির কাছে কত লায়াবিলিটি, এবং কার লায়াবিলিটি কার আগে যাবে, দ্যাট মিনস প্রায়োরিটি অফ দ্য লায়াবিলিটি। এখন ব্যাপারটা হলো প্রায়োরিটি অফ দ্য লায়াবিলিটি, আমি চাইলেই কি আমি মিস্টার এক্স আগে টাকা দিতে যাই, তাহলে আমি এক্স এরটা প্রায়োরিটি দিলাম, ওয়াই কে এই মুহূর্তে দিতে চাই না, ওয়াই কে পরে দিব না, তা না। এই প্রায়োরিটি সেটের জন্য দেয়ার ইজ অ্যানাদার অ্যাক্ট, ইনসলভেন্সি অ্যাক্ট বলে, ইনসলভেন্সি অ্যাক্ট 2010। সেইখানে একটা প্রায়োরিটি দেওয়া আছে যে প্রথমে কারা পাবে। যেমন সর্বপ্রথম যারা পাবে, গভর্নমেন্ট কোনো পেমেন্ট থাকলে, মনে করেন গভর্নমেন্টের ট্যাক্স ডিউ আছে আপনার, তাহলে ট্যাক্স আগে পাবে। তারপরে আপনার মনে করেন গভর্নমেন্টের কোনো ডিউটি ডিউ আছে, গভর্নমেন্টের যারা ইউটিলিটি সার্ভিস পে করে, মনে করেন ইলেকট্রিসিটি বিল, ওয়াসা বিল, হ্যাঁ, এরা যারা আছে এরা পাবে। এরপরে আপনার আসবে হলো ফার্স্ট চার্জ মর্গেজ বলে। ফার্স্ট চার্জ মর্গেজ মানে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, এরপরে হলো আপনার কোনো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, যেমন এমপ্লয়ির ওয়েজ যদি বা ওয়েজ বা স্যালারি আনপেইড আছে, তারা পাবে। এরপরে চলে আসবে আপনার ফার্স্ট চার্জ মর্গেজ। ফার্স্ট চার্জ মর্গেজ বলতে বোঝাচ্ছে আপনি যদি কোনো লোন নিছেন, লোনে হয়তো আপনার যে কোম্পানি আছে সেটা মর্গেজ করা আছে। মর্গেজের মধ্যে মনে রাখবেন ফার্স্ট চার্জ সেকেন্ড চার্জের কনসেপ্ট আছে। ফার্স্ট চার্জ সেকেন্ড চার্জের কনসেপ্ট হলো মানে একই অ্যাসেটের উপরে যদি দুইটা ব্যাংক লোন দেয়, তাহলে ফার্স্ট চার্জে যার কাছে থাকবে সে ওই কোম্পানির কোনো সমস্যা হলে লোন আগে রিয়েলাইজ করে আগে ফার্স্ট চার্জের লোক টাকা পাবে, পরে সেকেন্ড চার্জের লোক টাকা পাবে। দিস ইজ দ্য রুল। ওকে, এরপরে পাবে লিকুইডেটর, এরপরে আমার আদার ক্রেডিটর, এরপরে পাবে হলো শেয়ার হোল্ডার। ওকে, দিস ইজ বেসিক্যালি জেনারেল একটা অর্ডার আমি বললাম। সেটা কি দ্বারা ডিল হয়? সেটা হলো আমার ইনসলভেন্সি অ্যাক্ট দ্বারা ডিল হয়। আচ্ছা, এখন দেখেন মেম্বার্স ভলান্টারি উইন্ডিং, এখানে হোয়াট ইজ দ্য প্রসেস? সাবজেক্ট টু দ্য রিকোয়ারমেন্ট অফ এ ডিক্লারেশন অফ সলভেন্সি। ডিক্লারেশন অফ সলভেন্সি কে দিবে? শেয়ার হোল্ডার দিবে। কাদেরকে দিবে? ক্রেডিটরকে দিবে। মেইন কারণ মানে সলভেন্সি নিয়ে বদার ক্রেডিটর, কারণ ক্রেডিটর টাকা পাবে কিনা এটা হলো মেইন জিনিস। অন্য কেউ যেখানে সেখানে যাক, ঠিক আছে, কারণ ক্রেডিটর ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এট দ্য টাইম অফ লিকুইডেশন। The members may resolve to wind up the company by ordinary resolution, where the articles provide for dissolution on the expiry of a fixed term or the happening of a specified event। অর্থাৎ যেটা একটু বললাম যে একটা নির্দিষ্ট পারপাসের জন্য হয়েছে, নির্দিষ্ট সময়ের জন্য হয়েছে, তাহলে সেটা সে ডিসলভ করতে পারে অর্ডিনারি রেজলিউশন দ্বারা, আর বাকিগুলোর জন্য স্পেশাল রেজলিউশন লাগবে। The winding up is deemed to commence when the resolution is passed and notice must be given in the gazette within 14 days। অর্থাৎ যেদিন রেজলিউশন পাস হবে সেই দিনই বেসিক্যালি উইন্ডিং আপ শুরু হবে, এবং 14 দিনের মধ্যে সেটা গেজেট আকারে পাবলিশ করতে হবে। A voluntary winding up is a member's voluntary winding up only if the directors make and deliver to the registered declaration of solvency। তখনই আমার হবে, ভলান্টারি উইন্ডিং আপ হবে, ডিরেক্টররা স্বাভাবিক মানে যারা আছে শেয়ার হোল্ডাররা তারা একটা ডিক্লারেশন অফ সলভেন্সি দিবে। কারণ কি, ইভেন ইফ ইট ইজ এ আমার ভলান্টারি উইন্ডিং আপ, তারপরও যদি ক্রেডিটরের কোনো পাওনা থাকে, so he has the capacity to pay off the creditor. This is the important thing. This is the statutory declaration that the directors have made full inquiry into the affairs of the company, affairs and asset, and are of the opinion that it will be able to pay its debts in full together with interest at the applicable rate within a specified period not exceeding 12 months। অর্থাৎ
উইদিন 12 মান্থের মধ্যে তার যদি কোনো লোনের পেমেন্ট থাকে ইন্টারেস্ট সহ সেগুলা সহ সে এই মুহূর্তে পেমেন্ট করতে পারবে, সেই ধরনের একটা কি বলে ডিক্লারেশন সে দিবে। It is a criminal offense punishable by fine or imprisonment for a director to make a declaration of solvency without having reasonable grounds for it. অর্থাৎ সেই যদি কোনো ডিরেক্টর আসতেছিল, যদি কোনো ডিরেক্টর মনে করেন সে একটা ডিক্লারেশন অফ সলভেন্সি দিল, কি বলে এই সেখানে হয়তো বা কোনো একটা ফ্রড আছে অথবা কোনো একটা প্রবলেম আছে, পরবর্তীতে ধরা পড়লে তাহলে সেটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে। কি কি থাকবে ডিক্লারেশন সলভেন্সির মধ্যে? ডিক্লারেশন মাস্ট বি মেড বাই অল দ্য ডিরেক্টর এন্ড ইফ দেয়ার আর মোর দেন 2 বাই এ মেজরিটি অফ দেম। যদি 2 জন থাকে 2 জন, 12 জন ডিক্লারেশন, 12 জন সাইন করবে না, 7 জন সাইন করলে এনাফ মেজরিটি। ইনক্লুড স্টেটমেন্ট অফ কোম্পানিজ অ্যাসেট এন্ড লায়াবিলিটি আর এট দ্য লেটেস্ট প্রেডিক্টেবল ভ্যালু। এটাকে আমরা অন্য ভাষায় বলি ফেয়ার মার্কেট ভ্যালু। অর্থাৎ আমি যদি অ্যাকাউন্টিং এর ভাষায় বলি, যখনই আপনি ডিক্লারেশন দিচ্ছেন ইমিডিয়েট আগের ডেটের বা একটা আগের ডেট তো পাবেন না, একটা সাধারণত ফাইন্যান্সিয়াল মেইনটেইন একটা মান্থ এন্ডে অথবা কোয়ার্টার এন্ডে, তাহলে সেই কোয়ার্টার এন্ডে বা মান্থ এন্ডে আমার কি হবে, আমার ফেয়ার মার্কেট ভ্যালুতে আমার অ্যাসেট এবং লায়াবিলিটিটা ভ্যালু করে সেইটার মাধ্যমে আপনি দেখাবেন যে আমার এই অ্যাসেট বিক্রি করে আমার যে লায়াবিলিটি আছে আই ক্যান পে ইট অফ। The declaration must be made more than 5 weeks before the resolution of winding up is passed. অর্থাৎ রেজলিউশনে পাস করার 5 সপ্তাহ আগে আপনাকে ডিক্লারেশনটা দিতে হবে। ডেলিভার টু দ্য রেজিস্টার উইদিন 15 days আফটার দ্য মিটিং। অর্থাৎ মিটিং হওয়ার পর যখন রেজলিউশন পাস হয়ে গেল, এরপরে 15 দিনের মধ্যে আপনি আরজেসি কে দিবেন, রেজিস্ট্রারকে দিবেন। তাহলে আপনার এখানে রিকোয়ারমেন্টটা কি, যখন আপনি রেজলিউশন পাস করবেন, যদি অর্ডিনারি হয় অর্ডিনারি, স্পেশাল মানে সোজা কথা যেদিন মিটিং করবেন, মিটিং মানেই আপনি রেজলিউশন পাস করা। মিটিং যেদিন করবেন তার মিনিমাম 5 সপ্তাহ আগে আপনাকে ডিক্লারেশন অফ সলভেন্সিটা দিতে হবে, ইনক্লুডিং বোথ দ্য ডকুমেন্টস, যেটা বললো যে আমার মেইনলি হলে অ্যাসেট লায়াবিলিটি ফেয়ার মার্কেট ভ্যালুতে ডিটারমাইন করে দেখানো যে ওয়েদার অ্যাসেট ইজ সাফিসিয়েন্ট টু পে অফ দ্য লায়াবিলিটি, আর আদার দেন দ্যাট ইট মাস্ট বি সাইন্ড বাই মেজরিটি অফ দ্য ডিরেক্টরস। The company may appoint a liquidator, middleman, by passing an ordinary resolution to that effect. If the liquidator later concludes that the company will be unable to pay its debt, he must call a meeting of creditors and lay before them a statement to asset liability. প্রথম মনে করেন একজন লিকুইডেটর অ্যাপয়েন্ট করলো, কোম্পানি যে বোর্ড অফ ডিরেক্টর আছে তারা তো সবকিছু অ্যাসেট লায়াবিলিটি ফুল লাইফ পায় দেখাবে, তারা দেখা গেলো ডিক্লারেশন সলভেন্সি দিল, ওখানে দেখা গেলো পর্যাপ্ত টাকা আছে, এই ক্যান পে। পরবর্তীতে লিকুইডিটি ইজ থার্ড পার্টি, লিকুইডিটরের কাছে যখন লিকুইডিটর রিঅ্যাসেস করে দেখলো যে না ফেয়ার মার্কেট বলতে ফুলায় পাপায় দেখাইছে, এখন তার যেই আছে লায়াবিলিটি আছে, লায়াবিলিটি তো আসলে পে অফ করা কঠিন হয়ে যাবে, তখন যেটা হবে যে কি বলে, তখন ওই লিকুইডিটর বলবে যে ভাই তোমরা ইয়ে করো, ক্রেডিটরদের মিটিং ডাকো। ক্রেডিটরদের মিটিং ডেকে তখন ক্রেডিটরকে স্যাটিসফাই করতে হবে যে না দেখো আমরা যে তোমাদের যে টাকা পয়সা পাওনা আছে, যে অ্যাসেট লায়াবিলিটি দিস ইজ ফেয়ার এনাফ এবং উই ক্যান পে ইট অফ, আমরা এটা পে করে দিতে পারবো। আচ্ছা, ইফ দ্য মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপ অফ দ্য ক্রেডিটর্স প্লে নো পার্ট, since the assumption is that their debts will be paid in full, however a member's voluntary liquidation may become a creditor's voluntary liquidation while the liquidation process is not progressing to the satisfaction of the company satisfaction. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মনে করেন শুরুতে মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপ সে শুরু করার পরে সে তো ফেয়ার মার্কেট ভ্যালুটা দেখাইলো যে ভাই ক্রেডিটরদের পেমেন্ট করা যাবে। পরবর্তীতে লিকুইডেটর অ্যাপয়েন্ট করলাম, লিকুইডেটর অ্যাপয়েন্ট করার পর লিকুইডেটর না ভাই পর্যাপ্ত নাই, পরবর্তীতে দেখা গেল যে ক্রেডিটর মিটিং ডাকতেছে, তাহলে কি মেম্বার্স ভলান্টারি উইন্ডিং আপটা কিন্তু ক্রেডিটরস ভলান্টারি উইন্ডিং আপে কনভার্ট হয়ে গেল। এখন কিন্তু ক্রেডিটরের কনসেন্ট ছাড়া ইউ ক্যান নট মেক ইট হ্যাপেন, ঠিক আছে। আর ক্রেডিটর ভলান্টারি লিকুইডেশন কি, ওয়্যার এ কোম্পানি ইন্টেন্ডস টু উইন্ড আপ ভলান্টারিলি and passes an ordinary or special resolution to that effect as the case may be, but the directors are unable to make a declaration of solvency, the liquidation process is creditors voluntary winding up even if in the end of the company pays it just in full. অর্থাৎ মনে করেন যে হ্যাঁ পর্যাপ্ত অ্যাসেট আছে পরে আমি দিতে পারবো, কিন্তু at the beginning when I অ্যাসেসমেন্টের সময় there is a confusion যে আমার অ্যাসেট থেকে দিতে পারবো কিনা, এবং ক্রেডিটরতে আমি মিটিং করে তাদেরকে স্যাটিসফাই করলাম, পরে আমি দিয়েও দিলাম, কিন্তু যেহেতু আমি শুরুতে আমি ক্রেডিটরদের স্যাটিসফাই করতে পারিনি, তখন it turns to creditors voluntary winding up for that reason.
The liquidation procedure has creditors voluntary winding up even if in the end of the company pays its full debt. Despite its level, this type of liquidation is not initiated by the creditor. Even if creditor এটা initiate করে নাই, আর যেটা creditor initiate করবে ওটা তো automatic creditors voluntary winding up হবে। The company must convene a meeting within 14 days of the proposed members' resolution to wind up the company, giving at least 7 days written notice of the meeting. The total কিন্তু 21 দিন হয়ে যাচ্ছে। The notice must be advertised the Gazette and 2 local newspaper এবং নোটিশটা একটা দুইটা নিউজপেপার বাংলা একটা ইংলিশ একটা নিউজপেপার দিতে হবে এবং গ্যাজেট আকারে পাস করতে হবে। Give the name and address of a qualified insolvency practitioner to whom the creditors can apply before the meeting for information about the company or state where a list of creditors can be inspected. One of the directors presided at the creditors meeting and lays before it a full statement of the company's affairs and a list of creditors with the amounts owing to them. The members and the creditors are entitled to nominate liquidator. If the creditors nominate a different person to be the liquidator, their choice. আচ্ছা এটা একটু প্রসেসটা বলে দিই। প্রথম কথা হলো লিকুইড হু উইল বি দ্য লিকুইডেটর। ইউজুয়ালি ক্রেডিটররা মনে করেন মেম্বার একজন রেগুলেটর দিল আর একজন ক্রেডিটর ডিনাই করলো না মানি না, তাহলে ক্রেডিটরটা প্রিভেল করবে। If the creditors nominate a different person to be the liquidator, their choice prevails over the nomination of the members. If they do not appoint one, তারা এখন দুজনকে দিছে। লিকুইডেটর বলতেছে মানে যে কি বলে ক্রেডিটর সে বলতেছে এক্স আর শেয়ার হোল্ডার বলতেছে ওয়াই হবে, তাহলে কি হবে? If they do not appoint one, it will be the members nominee will take. এটা মেম্বার নমিনি যেটা সেই ইফেক্ট মানে হবে। The creditors may also appoint a liquidation committee to act with the liquidator. এই লিকুইডেটর অ্যাপয়েন্ট হইলো, এখন লিকুইডেটর কি মেম্বার একটা আসলো, মানে তাহলে যদি ইফ দে ডু নট অ্যাপয়েন্ট ওয়ান মানে ইফ দে ডু নট অ্যাপয়েন্ট তাহলে এখন কি হবে? ক্রেডিটররা পাশাপাশি লিকুইডেশন কমিটি দিতে পারে, অর্থাৎ liquidation committee will liquidator will hear the recommendation of liquidation committee as well. কমিটি অবশ্যই কমিটিতে একজন হয় না, কমিটি দুই তিনজন মিলে একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা হবে ওখানে। It may be the case that members nominee takes office as liquidator pending the creditors meeting. During this period, the powers of the members nominee as liquidator are restricted to. এটা একটা যখন সে হবে লিকুইডেটর হবে তখন ওই যে নমিনেশনের মাঝখানে during the period of powers of members nominee as liquidator restricted to taking control of the company's property, disposing or perishable of other goods which might diminish in value if not disposed of immediately, doing all other things necessary for the protection of the company's asset. আচ্ছা, এবার একটা কেস রেফারেন্স দিয়েছে, এটা না তেমন ইম্পর্টেন্ট না। এরপর কম্পালসারি লিকুইডেশন, এটা একটা আমি বুঝি। A company may be obliged to wind up by the court on the petition or usually a creditor or member. It tends to be a less straightforward and more time-consuming and expensive process than a voluntary winding up. Around 90% of all compulsory liquidations follow a creditor's petition, and most of these are on the grounds of the company's insolvency. A petition may be brought for a compulsory winding up on one of 7 grounds, the most significant which are এখানে 7টা গ্রাউন্ডে 2টা গ্রাউন্ড আমরা আলোচনা করছি। এক নম্বর হলো that the company is unable to pay its debt and that is just and equitable to wind up. Just and equitable মানে বেসিক্যালি আমার পাবলিক ইন্টারেস্ট। এই 2টা কারণে কোর্ট কি করতে পারে? উইন্ডিং এর কথা বলতে পারে। আচ্ছা আমরা আমাদের স্যার জি কিসের গ্রাউন্ড স্যার? এটা 7টা গ্রাউন্ড। আচ্ছা, এটা হলো এই গ্রাউন্ডে আপনার কি করতে পারে? পিটিশন মে বি ব্রট ফর এ কম্পালসারি উইন্ডিং আপের জন্য। এখানে যে কম্পালসারি উইন্ডিং আপ যেটা সেই যে উপরে দেখছেন কম্পালসারি উইন্ডিং আপ, ওকে? অর্থাৎ কোর্ট যদি মনে করে যে উইন্ডিং আপ করে দিবে কম্পালসারিলি, তাহলে কোর্ট এই গ্রাউন্ড গুলোতে 7টা গ্রাউন্ড আছে, এর মধ্যে 2টা গ্রাউন্ড এখানে আলোচনা করছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 2টা গ্রাউন্ড কোম্পানির অ্যাপ্লিকেশন সাপেক্ষে, কোম্পানির অ্যাপ্লিকেশন সাপেক্ষে না, এটা কোম্পানির যে কোনো একজন মেম্বার অথবা ক্রেডিটরের পিটিশনের সাপেক্ষে। আমরা রিড করি না, একজন মেম্বারকে রিড করলো যে ভাই এই কোম্পানি চলার মতো অবস্থানে নেই, তখন কোর্ট উইল অ্যাসেস দিস। ঠিক আছে, কারণ কোর্ট তো উইদাউট মানে কারো অ্যাপ্লিকেশন ছাড়া কোর্ট তো নিজ থেকে কিছু বলতে পারবে না, কারণ পাবলিক ইন্টারেস্ট একটা ক্লজ আছে। পাবলিক ইন্টারেস্ট, আমিও আপনাকে মনে করেন আজকের দিনে রাস্তায় একটা খাম্বা পড়ে আছে, আমি গিয়ে ব্যথা পাইলাম, আমি এখন গিয়ে বললাম যে এই রাস্তায় এখন খাম্বা রাখা যাবে না, খাম্বার কারণে মানুষজন ক্ষতি হবে, তখন কোর্ট যদি মনে করেন আসলে খাম্বা রাখা ঠিক না, তাহলে কোর্ট বলবে খাম্বা রাখা ঠিক না, এটা পাবলিক ইন্টারেস্ট বলে।
আচ্ছা আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই দেখার মতো। ঠিক আছে, এই 3টা ইয়া পড়লেই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমরা একটু নামাজ পড়ে আসি। 6টা 40 বাজে, আমরা 6টা 50 চেষ্টা করবো শুরু করতে, ঠিক আছে? ঠিক আছে। জি।
হ্যালো হ্যালো ওকে, আমরা শুরু করি। আচ্ছা, এরপরে আমরা ব্যাংক কোম্পানিজ একটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, আগে ব্যাংক কোম্পানিজ সম্বন্ধে আগে আমি একটু করি, ব্রিফ করি। আজকে বেসিক্যালি ব্যাংক কোম্পানিজের অ্যাক্টের ইনিশিয়াল ব্রিফগুলো আমি আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের শুক্রবার হবে, শুক্রবার 2টা ক্লাস হবে, তো ওইখানে আমি ডিটেল ডিসকাশন শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট আসলে আমাদের জন্য, ব্যাংক কোম্পানিগুলো যে এখন যে রেজিস্টার্ড বা এখন যে অপারেশন ডিল করে, তারা বেসিক্যালি আমার 2000 না, 1991 সালের আইন অনুযায়ী তারা কি করে, রুল করে। আচ্ছা, নর্মাল কোম্পানি, ব্যাংক কোম্পানি অলসো ইজ এ কোম্পানি, কিন্তু ব্যাংক কোম্পানির একটা অপারেশনাল আসপেক্ট একটু ডিফারেন্ট। ব্যাংক আসলে কি, হোয়াট ইজ দ্য, মানে ব্যাংকের বেসিক কাজ কি বলেন তো? এটা সবাই জানি, তো এনিওয়ান ক্যান ভলান্টিয়ার। ব্যাংকের বেসিক কাজ কি? শুনতে পাচ্ছেন আমাকে? স্যার ডিপোজিট এন্ড লোন ইস্যু করা। হ্যাঁ, মানে মানুষ থেকে ওয়ান পার্টি থেকে টাকা কালেক্ট করা, যেটাকে আমরা ডিপোজিট বলি, এবং সেটার এগেইনস্টে আই হ্যাভ টু পে ইন্টারেস্ট। আর আরেক পার্টিকে লোন দেওয়া, যেই ডিপোজিটের টাকা আমি কালেক্ট করলাম সেটাকে লোন আকারে দেওয়া। সে কি করবে, এটা সে রিইউজ করবে এজ এ ফান্ড ফর হিজ বিজনেস, এবং সেটার এগেইনস্টে সে আমাকে ব্যাংকে কি করবে, একটা ইন্টারেস্ট দিবে। এবং বেসিক্যালি আমাদের যেটা হয়, আমাদের লোনের যে ইন্টারেস্ট এবং যে ডিপোজিটের ইন্টারেস্ট, সেটা যে ডিফারেন্স, সেটাকে আমাদের ব্যাংকের ভাষায় বলা হয় স্প্রেড, SPREAD। এই স্প্রেডটা হলো তার বেসিক্যালি আমার বিজনেস প্রফিট। এরপর এখান থেকে আমার অ্যাডমিন এক্সপেন্স বাদ যাবে, ট্যাক্স বাদ যাবে, ডিফারেন্ট প্রভিশন যেটা থাকবে, লোনের প্রভিশন বাদ যাবে, অন্য আদার প্রভিশন থেকে থাকলে বাদ দেওয়ার পর আমার আসবে হলো নেট প্রফিট ডিস্ট্রিবিউটেবল টু দা বেসিক্যালি শেয়ার হোল্ডার। বেসিক, ইট ইজ এ ভেরি বেসিক নর্ম। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ব্যাংক কোম্পানি যদি আমাকে এস্টাবলিশ করতে হয়, তাহলে হোয়াট শুড আই ডু? আমাকে প্রথম কথা হলো, বাংলাদেশে কয়েক রকমের ব্যাংক আছে। একটা হলো প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে, তারপর হলো পাবলিক লিমিটেড কোম্পানি, আমার পাবলিক লিমিটেড কোম্পানি আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, ঠিক আছে? তো বেসিক, আর তারপরে ব্রাঞ্চ অফিস আছে কিছু, যেমন ইস্টার্ন চার্টার্ড ব্যাংক, HSBC, CTNA, এরা ব্রাঞ্চ হিসেবে অপারেট করে, এটা কিন্তু বাংলাদেশে কোম্পানি হিসেবে অপারেট করে না। তো এখন এই যে কোম্পানিগুলো, ব্যাংকগুলো অপারেট করে, যে এই ব্যাংকগুলো যদি অপারেট করতে হয়, মানে হাউ হি কালেক্ট ফান্ড, এবং তার বেসিক্যালি কোথায় কোথায় অপারেশন করতে পারবে। বেসিক্যালি যে অপারেশন, আমি কিন্তু 2টা কাজের কথা বললাম। একটা হলো যে আমার সে লোন নেবে, সে লোন দিবে আর ডিপোজিট নিবে, কিন্তু বাট আদার দেন দ্যাট, আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে যেটা আপনার মানে স্কোপ অফ ব্যাংকিং অ্যাক্টিভিটিস, যেটা, সেটাকে ওয়াইডলি আপনাকে কি করা হয়েছে, মানে এক্সপ্লেইন করা হয়েছে। ওকে, এটা একটু ওয়াইডেন করা হয়েছে। ওয়াইডেন করা হয়েছে কেন? যে সেটা হলো যাতে ব্যাংক শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র ডিপোজিট আর ইয়ার মধ্যে সে সীমাবদ্ধ না থাকে, লোনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আচ্ছা, আমরা যখন ব্যাংকে যাব, ব্যাংকে আমার লোনের ক্ষেত্রে, আমি যে লোনের সাইডে থাকি, আমাদের এই লোনের ফ্যাসিলিটিগুলোকে ব্রডলি 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটাকে বলা হয় ফান্ডেড, একটাকে বলা হয় নন ফান্ডেড। আমরা কেউ কি বুঝি কিনা হোয়াট ইজ ফান্ডেড, হোয়াট ইজ নন ফান্ডেড?
আচ্ছা, ফান্ডেড গুলো যেটা কি, ফান্ডেড এক্সপোজার যেটা shall backed by collateral, backed by different fund, যেমন এনি লোন, তারপরে আপনার ওভারড্রাফট, এগুলা কোলাটারাল আছে। আর নন ফান্ডেডটা হলো দিস ইজ নট বেসিক্যালি not directly funded by any asset, but in future it would become funded, যেমন ব্যাংক গ্যারান্টি। যদি ব্যাংক গ্যারান্টি ফেল করে, মনে করেন ব্যাংক গ্যারান্টি দিলেন, ব্যাংক গ্যারান্টি কি জিনিস, যে ভাই কথা আপনি কোনো একটা কোম্পানি আর একটা কোম্পানি থেকে কাজ নিছে, এখন কাজ নেওয়ার পরে ওই কোম্পানি ভয় পাচ্ছে যে এই কোম্পানি টাকা আসলে দিতে পারবে কিনা, তখন হয়তো অন্য একটা কোম্পানি, ওই কোম্পানি কি করলো, একটা গ্যারান্টি দিল, ওকে ফাইন, আমি যদি না দিতে পারি ব্যাংক উইল পে। ব্যাংক ওটা পে করার পরে পরবর্তীতে যে কি করবে, এক্সপোজার ক্রিয়েট করবে কার এগেইনস্টে, যে গ্যারান্টি দিছিল। এগুলো বেসিক্যালি আমার মানে নন ফান্ডেড বলে আর কি। আচ্ছা, আরেকটা যেটা সে মনে করেন যে আরো কিছু কাজ ব্যাংকে থাকে, এখানে স্ক্রিনের মধ্যে দেখতেছেন, প্রথম কথা হলো আমার এলসি, লেটার অফ ক্রেডিট, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য আপনি তো এলসি বা সেলস কন্ট্রাক্টের মাধ্যমে ট্রানজাকশন করা যায়। তো সেলস কন্ট্রাক্টটা এখন অনেক অজনপ্রিয় হয়ে গেছে বিকজ অফ সিকিউরিটি ইস্যু, মানি লন্ডারিং একটা ইস্যু আছে, সিকিউরিটি একটা ইস্যু আছে, তারপরে হলো সিকিউর পেমেন্ট অফ চ্যানেলের একটা ইস্যু আছে। তো এইটার কারণে আমার সেলস কন্ট্রাক্টটা অজনপ্রিয় হয়ে গেছে। তো এখন বেশি চলে কি আমার এলসি। এলসি, ট্রাভেলার চেক, সার্কুলার নোট, এগুলো ইস্যু করা হলো আমার এখন বাংলাদেশ ব্যাংকে পারমিশন দেওয়া আছে। বাই সেল ডিলিং ইন গোল্ড এন্ড সিলভার কয়েন, কয়েন অফ ট্রান্সফার, আদার মেটাল, অর্থাৎ এনি মেটাল বাংলাদেশ চাইলে কিন্তু, ব্যাংকগুলো চাইলে কিন্তু গোল্ড বিক্রি করতে পারে, কিন্তু আসলে করে না। কারণ কি, কারণ আমাদের এখানে যে গোল্ডের পার্সপেক্টিভটা দেওয়া হয়েছে, যে এটা গোল্ডের পার্সপেক্টিভটা হইলো যে দিস ইজ বেসিক্যালি সিকিউরিটি ডিপোজিট এগেইনস্ট মানি, অর্থাৎ আমি যে টাকা ছাপাচ্ছি, টাকা ছাপানোর এগেইনস্ট সিকিউরিটি ডিপোজিট হিসেবে আই ক্যান হোল্ড গোল্ড অর ডিল গোল্ড। তো বাইং এন্ড সেলিং অফ ফরেন এক্সচেঞ্জ ইনক্লুডিং ফরেন ব্যাংক নোটস, এই যে এফসিওয়াই, আমরা যেটাকে বলি এফএক্স বলি, ফরেক্স বলি, অনেকে এফসিওয়াই বলি। তো এই ফরেক্স ট্রানজাকশন যেটা, সেটাও করার মতো এখতিয়ার ব্যাংকে দেওয়া আছে। তারপরে অ্যাকোয়ারিং, হোল্ডিং, ইস্যুইং অন কমিশন, আন্ডার রাইটিং অ্যান্ড ডিলিং ইন স্টক ফান্ড, অর্থাৎ এটাকে বলা হয়, আমি যদি একবারে শর্ট ভাষায় বলি, কাস্টোডিয়াল সার্ভিস। দুই রকম হতে পারে, একটা হইতে পারে আমি নিজে করা, ব্যাংক নিজে করা, শেয়ার ইনভেস্ট করা, বন্ডে ইনভেস্ট করা, সুকুক বন্ডে ইনভেস্ট করা, ওকে। আরেকটা হইতে পারে অন বিহাফ অফ ক্লায়েন্ট, যেমন এক ক্যাটাগরির ক্লায়েন্ট আছে, এটা কাস্টোডিয়াল ক্লায়েন্ট বলে। মনে করেন আপনি অস্ট্রেলিয়া থাকেন, বাঙালি মনে করেন, তো অস্ট্রেলিয়া থাকেন, আপনার কাছে মনে করেন যে আইডল ফান্ড পড়ে আছে, ধরলাম 1 কোটি টাকা পড়ে আছে। আপনি যেহেতু বাঙালি, চিন্তা করলেন যে ভাই দেশে তো যাইতে হবে কোনো না কোনো সময়, বা কোনো কারণে হেল্প লাগতে পারে, আমি 1 কোটি টাকা আমি বাংলাদেশে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করবো। তাহলে এখন আপনাকে চাইলেই ওইখান থেকে বৈশাখ করতে পারবেন, কারণ আপনি যদি এখানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, আপনার বিও অ্যাকাউন্ট লাগবে, তারপরে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন লাগবে, যেগুলা আমার জেসি চাবে, এসিসি চাবে, ডিএসি চাবে, দিতে হবে। তো এগুলো এখান থেকে বৈশাখ দেওয়া সম্ভব না। আর একটা ব্যাপার আছে, নাগরিকত্বের একটা বিষয় আছে, ওই দেশে আপনি নাগরিক থাকলে এখানে ব্যবসা করার জন্য আপনার অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। তাহলে করে কি, ব্যাংকগুলাকে তারা দায়িত্ব দিয়ে দেয়। মনে করেন আমি আছি অস্ট্রেলিয়াতে, আমি এখন স্টিভিকে বললাম যে ভাই দেখো, আমার 1 কোটি টাকা আছে, এইটা আমি বাংলাদেশ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, তো এইটা তুমি অ্যাজ এ মিডলম্যান তুমি এটা ডিল করো। তাহলে এখন কাস্টোডিয়াল হিসেবে কি করে, 1 নাম্বার কাজ হলো কোনো ট্রানজাকশন এক্সিকিউট করবে। তো এখন যদি কাস্টোডিয়াল যে ওনার, সে বলে যে, কিছু বলবেন কেউ, সে যদি বলে যে আপনি আমার পক্ষে এই ট্রানজাকশন করেন, তাহলে সে করবে, নাহলে করবে না। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো, সবই কিন্তু ডিপেন্ড করে, যে কোনো অ্যাকাউন্ট আপনি ট্রানজাকশন করতে গেলে কিন্তু ডিপেন্ড করবে কি অ্যাকাউন্টের যে ওনার, তার পারমিশনের উপরে। তাহলে আপনি যে কাস্টোডিয়াল যে আছে, সে কি করে, এই যে আপনি মনে করেন শেয়ার কিনবেন বা বেচবেন। এখন প্রশ্ন হলো, যে কাস্টোডিয়াল অ্যাকাউন্ট মেইনটেইন করে, সে তো অস্ট্রেলিয়া বসে আছে, সে কিন্তু বাংলাদেশের শেয়ার মার্কেট সম্বন্ধে ইনস্ট্যান্ট আপডেট পায়া সেইটার বেসিসে অ্যাকশন নেওয়া কঠিন। সে কি করে, সে কিছু মিডলম্যান, অর্থাৎ বিভিন্ন সিএ ফার্ম থাকে, অনেক সময় ইনভেস্টমেন্ট ফার্ম থাকে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। সেই সব অর্গানাইজেশনকে কি করা হয়, তাকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়, যে দেখো ভাই, আমার 1 কোটি টাকা আছে, তুমি তোমার মতো এখানে ইনভেস্টমেন্ট করো, এবং যখন কোনো রিটার্ন পাবে, রিটার্ন 2 ওয়েতে হতে পারে।
একটা হইতে পারে ডিভিডেন্ড আকারে, একটা হইতে পারে গেইন অন সেল অফ দ্য সিকিউরিটিজ আকারে। ঠিক আছে, তো দুইভাবে যদি হয় তুমি আমাকে রিপ্যাট্রিয়েট করবা আফটার ডিডাকশন অফ কান্ট্রি কমপ্লায়েন্স ট্যাক্স এন্ড ভ্যাট। ওকে, তো তো দুইভাবেই আসলে শেয়ার ডিল করার পারমিশন দেওয়া আছে, একটা হলো নিজে আর আরেকটা হলো এজ এ পার্ট অফ বেসিক্যালি কাস্টোডিয়াল সার্ভিস। আরেকটা হচ্ছে বন্ড, এভরি টাইপস অফ বন্ড সেম জিনিস। বন্ড আপনি নিজেও পারচেজ করতে পারবেন, অন বিহাফ অফ ক্লায়েন্টও করতে পারবেন। ঠিক আছে, তারপর হলো নেগোশিয়েট লোনস এন্ড অ্যাডভান্সেস, এগুলো তো আগে আলোচনা করলাম। রিসিভিং অফ অল কাইন্ডস অফ বন্ড এন্ড আদার ভ্যালুয়েবলস, আচ্ছা হলো আমার ওই যে কাস্টডির কথা অলরেডি, এটা 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 হলো সেফ কাস্টডি। সেফ কাস্টডি, এই কাস্টডি বলতে বোঝাচ্ছে লকার সার্ভিস। লকার সার্ভিস যেমন আমাদের ব্যাংকে 3 ক্যাটাগরি লকার সার্ভিস, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি। মানে ক্যাটাগরি এ তে শুধুমাত্র আপনি মোবাইল, কাগজ এগুলো রাখতে পারবেন। ক্যাটাগরি বি তে আপনি হয়তো বা কিছু গোল্ড কিছু রাখতে পারবেন। ক্যাটাগরি সি তে আপনি এভরিথিং ইউ ক্যান, কারণ অনেক বড় এটা। ঠিক আছে, এবং এটা সহজে পাওয়া যায় না। ওকে, আচ্ছা। তারপর কি বলছে, প্রোভাইডিং ভলভস ফর দ্য সেফটি অফ দ্য ডিপোজিট, দ্য কালেক্টিং এন্ড ট্রান্সমিটিং অফ মানি এগেইনস্ট সিকিউরিটিজ, অ্যাক্টিং অ্যাজ এজেন্টস ফর গভর্নমেন্ট, লোকাল অথরিটি এন্ড আদার পারসন। যেমন মনে করেন আপনি বিদ্যুৎ বিল দিবেন, বিদ্যুৎ বিল দিলে ব্যাংকে জমা দেন। তো ব্যাংক কেন বিদ্যুৎ বিল নেবে? কারণ গভর্নমেন্ট তাকে কি অ্যাপয়েন্ট করে দিছে যে ভাই তুমি অ্যাজ পার্ট অফ বাংলাদেশ গভর্নমেন্ট তুমি ইলেকট্রিসিটি বিল কালেক্ট করতে পারবা। তখন ব্যাংক এটা কালেক্ট করে। যদিও বা এখন অনেক ইজি হয়ে গেছে, এখন অনলাইন হয়ে গেছে, প্লাস বিকাশ বলি, নগদ বলি, অথবা সবগুলো ব্যাংকের যে ওয়েব অনলাইন প্ল্যাটফর্ম, সেখান থেকে সরাসরি দিয়ে যায়। ব্যাংকের এই জিনিসটা আস্তে আস্তে একটা সময় হয়তো বা থাকবে না। ওকে, তো extending the business of managing agent or treasurer company, contracting for public and private loans and negotiating the issue the same, the effects of, এটা হলো মনে করেন যে contracting and public and private loans and negotiating, এটা হলো বেসিক্যালি সেটা হলো আমাদের কিছু ডিল থাকে আপনাদের, সেটাকে নাম বলে হলো আমার এটাকে ভুলে গেছি, এটা হলো স্ট্রাকচার্ড লোন। স্ট্রাকচার্ড লোনটা কি? মনে করেন একটা কোম্পানির 1000 কোটি টাকা দরকার, এখন সে একটা লোন নেবে 1000 কোটি টাকা। এখন 1000 কোটি টাকা কিন্তু একটা ব্যাংকের পক্ষে একটা প্রতিষ্ঠানকে দেওয়া অনেক কঠিন। থাকলেও দিতে যাবে না। থাকলে কেন দিতে যাবে না? কারণ তার কনসেন্ট্রেশন রিস্কের ইস্যু আছে। তারপর আপনারা যারা ব্যাংকে যদি কেউ চাকরিতে করে থাকেন তারা এগুলো বুঝবেন। একটা কনসেপ্ট আছে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট। সেটা আপনার 25% অফ ক্যাপিটাল, মানে ব্যাংকের 25% অফ ক্যাপিটাল একটা ক্লায়েন্টকে দেওয়া যায় না। স্বাভাবিক, আপনি যদি 1000 কোটি টাকা, মানে ছোট ব্যাংকগুলো যদি 1000 কোটি টাকা 1 লক্ষ করে দেন, তাহলে তো সেই তো এখানে কি হবে, মানে একটা মানে নন কমপ্লায়েন্স ক্রিয়েট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেটা কি হয়, আগে অ্যাসেস করতে হয়, অ্যাসেস করে দেন এক্সিকিউট করতে হয়। তারপরে হলো দ্য ইফেক্টিং ইস্যুইং এন্ড আন্ডাররাইটিং অফ শেয়ারস স্টক, অর্থাৎ আন্ডার রাইটার হিসাবে আপনি কাজ করতে পারেন। আন্ডার রাইটার, হোয়াট ইজ দ্য জব অফ আন্ডার রাইটার? আন্ডার রাইটার কি করে? এনিওয়ান এলস? আন্ডার রাইটার কি করে? হ্যালো, এটি সিকিউরিটি প্রোভাইড করে। সিকিউরিটি কি প্রোভাইড করে? কি সিকিউরিটি প্রোভাইড করে? সিকিউরিটিজ গুলো নিরাপত্তা প্রদান করেছে কমিশনের ভিত্তিতে। না, নিরাপত্তা না, এটা হলো বেসিক্যালি যখন কোনো কোম্পানি পাবলিক ইস্যুতে যায়, তখন কোম্পানিগুলো একটা রিস্ক থাকে যে আসলেই মানুষজন এই শেয়ার কিনবে কিনা। বাংলাদেশে এটা প্রবলেম হয় না, কারণ বাংলাদেশে মানুষ অনেক বেশি, যার কারণে কেউ না কেউ পারচেস করে, বাট বাইরের দেশে এটা কমন। তো দেখা যাচ্ছে যে মনে করেন যে তার 100 কোটি টাকা দরকার, এখন সে 100 কোটির এগেইনস্টে 100 টাকা করে মনে করেন যে 10 লাখ শেয়ার ইস্যু করলো ধরলাম। এখন 10 লাখ শেয়ার তো বিক্রি নাও হতে পারে। আন্ডার রাইটার 2টা কাজ করে। একটা হলো সে দায়িত্ব নেয় যে ঠিক আছে ফাইন, তোমার এখানে 100 কোটি টাকার শেয়ার তুমি মার্কেটে ছাড়তে চাচ্ছ, আমরা লোকজনকে বা ইনস্টিটিউশন গুলোকে বুঝাবো যে তোমাদের এখানে ইনভেস্টমেন্ট করে, এবং সামটাইমস ইনভেস্টমেন্ট নিয়ে আসে মানে আমার পরিচিত একটা কোম্পানিতে এমনির সাথে দেখা হইলো, সে বললো যে এখানে 100 কোটি ইনভেস্ট করে, সে বললো এখনই চলে নিয়ে আসে। আবার অনেক সময় যেটা দেখা যায় যে এটা ছাড়াও আপনার দেখা যায় যে নিচ থেকেই আপনার এইগুলা ডিল হয়। তো ওই ক্ষেত্রে আমার ব্যাংক কি করে, আমার মাঝখানে, হ্যাঁ ব্যাংকে লাভ, অবশ্যই লাভ আছে, ব্যাংকে একটা এজেন্ট কমিশন টমিশন পায়,
সেটার বেসিসে দে ডিল। তবে দ্য ইফেক্টিং ইনসিউরিং এন্ড আন্ডাররাইটিং অফ শেয়ার তো বললাম। আচ্ছা, তো দ্য ক্যারিং অন এন্ড ট্রানজেক্টিং অন এভরি কাইন্ড অফ গ্যারান্টি ইন্ডেমনিটি, যেটা অলরেডি বলে রয়েছে ব্যাংক গ্যারান্টি, ইন্ডেমনিটি গ্যারান্টি একই জিনিস, ঠিক আছে। The buying and acquiring of any kind of property, including merchandise, patent, design, trademark, copyright, in addition to at the normal business period of a bank, such as similar transactions, repurchase by the seller, selling in the new way called purchase or rent or repayment of outstanding debt, leases, shares of কি বলে শেয়ার আউট অফ রেভিনিউ অর ফাইন্যান্সিং ইন এনি আদার ওয়ে। অর্থাৎ এটা একটা কতগুলো এক্সাম্পল দিছে, কিন্তু এগুলোর আগে প্রথমে যেটা মনে রাখতে হবে যে আপনার একটা হিউজ কি দরকার, ইনভেস্টমেন্ট দরকার। Bringing into possession any property which may satisfy or partly satisfy any of the claims of the banking company and the managing and borrowing of such property. আচ্ছা, এটা একটা কি জিনিস, নর্মালি কিন্তু অন্যান্য পার্সনের ব্যাংক থেকে কোনো অ্যাসেট ক্রো করে নিয়ে মানে ডিল করার মানে ইয়া নাই, কিন্তু বাট ইয়া পারে, মানে কি আপনার ব্যাংক পারবে, ঠিক আছে। তারপর হলো ট্রাস্টি হিসেবে কাজ করতে পারে, আন্ডারটেকিং এক্সিকিউটিং ট্রাস্ট, যদিও বা আপনি ব্যাংকগুলো দেখবেন এগুলো কিন্তু করে না ব্যাংক, ঠিক আছে। আন্ডারটেকিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ মুভেবল ইমুভেবল প্রপার্টি, এক্সিকিউটর ট্রাস্টি আদারওয়াইজ ফর দ্য benefit of employee or ex-employee of the banking company or the dependents and conception of such person. তারপরে হলো establishing and supporting or aiding in the establishment and support of association, institution, fund, trust, অনেক কিছু আসলে দায়িত্ব দেওয়া আছে। এত দায়িত্ব আসলে ব্যাংকগুলো করে না, কারণ এটা হলো ম্যানেজমেন্ট হ্যাসেল আছে অনেক, কারণ সব কিছুতে তার আপনি করে সফল হতে পারবেন না। গ্রান্টিং পেনশনার অ্যালাউন্সেস, মেকিং পেমেন্ট টুয়ার্ডস ইন্স্যুরেন্স, যেমন আপনার গত বছর আগে 2023 সালের শেষের দিকে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আসছে ব্যাংক অ্যাসুরেন্স। কে কে জানে ব্যাংক অ্যাসুরেন্স সম্বন্ধে? ব্যাংক অ্যাসুরেন্স সম্বন্ধে কে কে জানি? জানি? হ্যালো, স্যার শুনছি স্যার। আচ্ছা, তো শুনছেন, কেউ তো কথা বলেন না। ব্যাংক অ্যাসুরেন্স না জানলে বলতে হবে জানি না। আচ্ছা, ব্যাংক অ্যাসুরেন্সটা কি? বেসিক্যালি ইন্স্যুরেন্স বিজনেসের মডেল তো আমরা সবাই বোঝার কথা। ইন্স্যুরেন্স বিজনেসের মডেল কি হয়, আমার একটা মিডলম্যান থাকে, তাকে আমরা এজেন্ট বলি। এজেন্ট এই বিজনেসটা নিয়ে আসে, কাস্টমারের যেই ইন্স্যুরেন্সের যেই ডিমান্ডটা সেটা সে কাস্টমারকে বোঝায়, কাস্টমার যদি এগ্রি করে দেন ওই বিজনেসটা সে নিয়ে অর্গানাইজেশনকে সার্ভ করে। তো মাঝখানে কি আছে? এজেন্ট আছে। এবং এজেন্টে দেখবেন আপনারা বিভিন্ন, যদি আপনি বিভিন্ন ফার্ম নাহলে ইয়াগুলা দেখেন, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দেখেন, বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু তার বিভিন্ন এজেন্ট, হামিদ এজেন্সি, এই এজেন্সি, ওই এজেন্সি। ওর কাজ কি? ওর কাজ লিয়াজও মেক করা, অর্থাৎ সে মার্কেটে সার্চ করে করে খুঁজে বের করে কার ইন্স্যুরেন্স দরকার, তারা বুঝাবে, বুঝায় প্রোডাক্টটা বিক্রি করবে। এখন দেখেন, ইন্স্যুরেন্স কিন্তু এজ এ একটা পার্ট অফ একটা লাক্সারি প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ আপনার এক্সেস টাকা যখন আছে, মনে করেন আপনার নর্মাল খরচ করে আপনার এক্সেস টাকা হাতে কিছু রয়ে যায়, দেন ইউ গো ফর ইন্স্যুরেন্স। বাট আপনি এক্সিস্টিং লিভলিহুড চালাতে পারেন না, তাহলে কিন্তু তখন কিন্তু আপনি ইন্স্যুরেন্সে যাবেন না। আচ্ছা, এই যে মাঝখানে যে এজেন্টের কমিশন, এজেন্ট, এখন বাংলাদেশ ব্যাংক বলতে চাচ্ছে ওকে ফাইন, এই মাঝখানে যে এজেন্ট, এই এজেন্টটা ওয়াই নট ব্যাংক ইটসেলফ? ব্যাংক কেন এজেন্ট হবে না? কেন ব্যাংক এজেন্ট হবে? কারণ ব্যাংক যেটা হয়, ব্যাংক কিন্তু কাস্টমার নিয়ে ডিল করে। তা কাস্টমার নিয়ে ডিল করলে, যেই কাস্টমার ডিল করে তাদেরই কিন্তু বেসিক্যালি ইন্স্যুরেন্সের ডিমান্ড থাকে। তাহলে ব্যাংক কি করবে? নর্মাল ভাবেই প্রোডাক্ট সেলের মতো কাস্টমার কাছে ওই ইন্স্যুরেন্সটা প্রোডাক্ট বিক্রি করবে। বাদ বাকি দায়িত্ব ইন্স্যুরেন্স কোম্পানির। ইন্স্যুরেন্স কোম্পানি পরবর্তীতে সেটা কন্টিনিউ করবে, কিভাবে চালাবে না চালাবে, হ্যাঁ, তারপরে এটা কি সারেন্ডার করে দিবে কিনা, টাকা দিয়ে দিবে কিনা, এটা ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকের কিছু না। তাহলে এই ব্যাংক ইন্স্যুরেন্স গাইডলাইন দিয়ে বেসিক্যালি ব্যাংক এই যে মাঝখানে এজেন্ট যারা আছে, এজেন্টের যে দৌরাত্ম সেটাকে রেপ্লিকা করতে যাচ্ছে। এটা রেপ্লিকা করলে হোয়াট বেনিফিটস উইল গেট, আমরা কি বেনিফিট পাবো? এক নাম্বার বেনিফিট পাবো সেটা হলো আমি ট্রাস্টওয়ার্দি জায়গা থেকে আমি ইন্স্যুরেন্সটা নিতে পারতেছি। যেমন এখন একটা বড় প্রবলেম সেটা হলো, দেখবেন আপনারা যারা ইন্স্যুরেন্স আছে বা আশেপাশে দেখে থাকেন, আপনি যখন
ইন্স্যুরেন্স সেটেলমেন্ট করতে যাবেন, দেখবেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিভিন্ন ইস্যু নিয়ে আসবে, এমন সব ইস্যু নিয়ে আসবে যেটা আপনার আগে বলেও নাই, না বলার কারণে এগুলো করেনও নাই, পরবর্তীতে আপনি ক্লেমটা পাবেনও না। যেমন সিম্পল একটা এক্সাম্পল দিই, যদি মনে করেন কারো যদি লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে, এখন কোনো কারণে আল্লাহ না করুক সে মারা গেছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে তার এগেনস্টে সে মারা গেছে এটার এগেনস্টে একটা ডেথ সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এরপরে ডেথ সার্টিফিকেট যখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে দিবেন, দেন ইন্স্যুরেন্স কোম্পানি সে রিএশিওর হবে হয়ে তারপর আপনাকে টাকাটা দিবে। এখন প্রশ্ন হলো যে মনে করেন আমরা অনেকে আছে স্বাভাবিক মৃত্যু হয়, যেমন মনে করেন যে নর্মাল বাসায় আছে, শুয়ে আছে, হঠাৎ করে দেখে যে সে মারা গেছে। স্বাভাবিক মৃত্যু হলে কিন্তু আমরা সাধারণত পোস্টমর্টেম করি না, পরে ডাক্তার চেক আপ করেন, কারণ ডেথ রিপোর্ট কিন্তু বাই প্রিন্সিপাল ডেথ রিপোর্টের নিয়ম হলো অ্যাটলিস্ট চেক করবে, চেক করে তারপরে সে ডেথ সার্টিফিকেট দিবে। এখন আপনি যে ডেথ সার্টিফিকেটটা নিলেন না, আপনি মনে করেন না আমার বাবা বা মা যেই হোক মারা গেছে, নর্মাল মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট কেন? এখন মনে করেন তার একটা ইন্স্যুরেন্স আছে, আপনি 6 মাস পরে যে মেট লাইফে গেলেন যে ভাই ইন্স্যুরেন্সের টাকা দাও। এখন যেহেতু ডেথ সার্টিফিকেট নাই, দিবে না। এখন পরে কি পারবেন না? হ্যাঁ পারবেন। আপনার কাছে যখন বলবে ডেথ সার্টিফিকেট লাগবে, তখন আপনি সে আবার আপনার ইয়ার কাছে যাবেন, আপনার কি বলে অ্যাডভাইজার কাছে যাবেন, তখন আপনি ডেথ সার্টিফিকেট নিয়ে তারপরে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই আরেকটা যেটা ব্যাংক অ্যাসুরেন্স একটু ভালো করে পড়বেন, কারণ হলো এটা দুই দিকে ইম্পর্টেন্ট। আপনার এই আইনে যেমন ইম্পর্টেন্ট, আবার ইন্স্যুরেন্স লতেও ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তারপর কি হচ্ছে অ্যাকুইজিশন, construction, maintenance and alteration of any building or works necessary or convenient for the purpose of the banking company। অর্থাৎ এটা কিন্তু দেখলে আবার মনে হবে যে কি রে ভাই, কনস্ট্রাকশন অ্যাকুইজিশন করবে, আমি কি তাহলে কি রিয়েল এস্টেটের ব্যবসা করবে কিনা? না, রিয়েল এস্টেট না, ব্যাংক ইটসেলফ যদি কিছু করতে চায়, যেমন মনে করেন প্রত্যেকটা, এখন যদি আপনারা দেখে থাকেন প্রত্যেকটা ব্যাংক কিন্তু চেষ্টা করতেছে ট্রাই টু এস্টাবলিশ এ হেড অফিস যেটা নিজের করা, এবং আপনারা দেখবেন সবাই দে আর ট্রাইং। এখন কি তাহলে কি সে কি ব্যবসা নেমে গেল, অন্য ব্যবসা নেমে? না, অন্য ব্যবসার নামে নেই। এখানে আসলে তাদেরকে করা হয়েছে যে আপনি মানে ইউ ক্যান ডু, কিন্তু বাট আপনি ব্যাংকিং যে নর্ম আছে নর্ম মেনটেন করে আপনাকে করতে হবে। ঠিক আছে? এরপরে সেলিং, ইমপ্রুভিং, ম্যানেজিং, এক্সচেঞ্জিং, লিজিং এন্ড মর্গেজিং, আদারওয়াইজ ট্রান্সফারিং টু or turning into account or otherwise disposing of all or any part of the property or the rights of the banking company, acquiring and undertaking the whole or any part of the business of any person or company when such business is in nature of enumerated and or discussed in the কি বলে আচ্ছা discussed in this subsection। আচ্ছা, ওকে। তো এগুলো হলো বেসিক্যালি আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো ব্যাংক করতে পারবে, বেসিক্যালি বাই প্রিন্সিপাল যত ধরনের সার্ভিস আছে যেগুলো রিলেটেড টু মানে হিউম্যান, এবং যেখানের সাথে আমার ইকোনমিক অ্যাক্টিভিটিস ডিরেক্টলি ইনভলভ, এবং ইকোনমিক একটা সাপোর্ট দেওয়া যায়, সেখানে এগুলো ইমার্জ করবে। ঠিক আছে? ওকে, আচ্ছা, এখানে দেখেন একটা আছে প্রহিবিশন অফ সার্টেন ফর্মস অফ ট্রেডিং বাই ব্যাংকিং কোম্পানি, ব্যাংক কোম্পানিতে কিছু এমবার্গো দেওয়া আছে। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট নন ব্যাংকিং অ্যাসেট, ডিসপোজাল অফ নন ব্যাংকিং অ্যাসেট। আচ্ছা, হোয়াট ইজ নন ব্যাংকিং অ্যাসেট বলেন? হ্যালো, স্যার জানা নাই। কেউ জানেন না নন ব্যাংকিং অ্যাসেট কি জিনিস? আচ্ছা, নন ব্যাংকিং অ্যাসেট হলো ফিক্সড অ্যাসেট, কিন্তু বাট ইট উড নট বি ইউজড ফর দ্য অপারেশনাল পারপাস। যেমন আপনার একটা লোন ছিল, এই লোনের লোক আপনি, এখন তো ম্যাক্সিমাম লোন টোন দেখবেন যে 5 বছর 7 বছর 10 বছর করে মানে মানে বড় বড় অ্যামাউন্টের লোন নিয়ে ডিফল্টে বসে দেয় না, 5 বছর 10 বছর 20 বছর টাকা দেয় না। এখন মনে করেন যে তার কাছে বললেন যে ভাই এখানে তোমার তো এডিশনাল ট্যাক্স আসবে 5%, এই কি বলে তুমি দাও, ও কিন্তু দিবে না। কেন দিবে না? কারণ কি, সরি এখানে যেটা বলতেছিলাম নন ব্যাংকিং অ্যাসেটের কথা বলতে, এই যে অ্যাসেট যেটা আছে অপারেশনাল পারপাস, এই যে লোন মনে করেন ডিফল্ট হলো, লোন ডিফল্ট হওয়ার পরে
ব্যাংক কি করলো? অ্যাসেট ক্রোক করলো। অ্যাসেট ক্রোক করে সে কি রিসেল করে টাকা কালেকশন করবে। দেখেন নরমাল যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট সেটা কিন্তু আপনার কোম্পানিতে ইটসেলফ ইউজ হচ্ছে। যেমন আপনি অ্যাসেট এখানে আছেন, এখানে বসে অফিস করেন, আপনার ল্যাপটপ অফিসের কাজ করেন। বাট নন ব্যাংকিং অ্যাসেট কিন্তু ইউ ক্যানট ইউজ ইট অ্যাজ অপারেশনাল অ্যাক্টিভিটিস। এটা জাস্ট ইউ পার্ক ইন দ্য নন ব্যাংকিং অ্যাসেট এবং পরবর্তীতে সিল করে দিবে। ওকে, এই কারণে নন ব্যাংকিং অ্যাসেটের কনসেপ্টটা চলে আসছে। যদিও বা দেয়ার ইজ এ কি বলে না এখানে কিছু নেই। ফর দ্য পারপাস অফ দিস সেকশন প্রপার্টি স্যার আমরা এ যে সাবস্টেন্সিয়াল সিকিউরিটিটাকে বলতে পারি স্যার এটা মানে না, আমরা যে সিকিউরিটি যখন অ্যাকোয়ার করবেন, এখানে দেখেন আপনি মনে করেন একটা লোন নিলেন, লোনের এগেইনস্টে একটা বিল্ডিং মর্গেজ করা আছে, লোনটা ডিফল্ট করলেন, আপনি টাকা দিতে পারলেন না। এখন ব্যাংক ফার্স্টে ট্রাই করবে যে ভাই আপনি টাকা দেন, পিও থেকে কালেকশন করেন। আপনি বললেন না রে ভাই আমার ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছে, আমি এটা পারবোই না। তাহলে যখন কি হবে, ব্যাংক কি করবে, এই অ্যাসেট আপনি যে একটা বিল্ডিংটা মর্গেজ নিয়েছিলেন এই অ্যাসেটটা সে আগে কি করবে, তার নিজের আওতায় আনবে। এবং নিজের আওতায় আনার পরে বিভিন্ন প্রসেস আছে, যেমন মনে করেন আপনি আওতায় আনলেন, যে এটার ওনার আছে সে এত মামলা করে দিল যে না এটা সে কেন নিল, সে রিড করে দিল আমি চলতে পারতেছি না আমার অ্যাসেট নিও না, বিভিন্ন কিছু হইতে পারে। এই সব কিছু প্রসেস টসেস শেষ করার পরে আর আমাকে ইয়াও রায় দিয়ে দিছে যে আমার কোর্ট থেকে যে ভাই এটা কি বলে তুমি ইউ ক্যান সেল ইট। তখন এটা লোন যে অ্যাসেট যেটা আমি অলরেডি রাইট অফ করেছি এটা ফার্স্টে নন ব্যাংকিং অ্যাসেটটা রিব্যাক করতে হবে, করে পরবর্তীতে এটা সেল করতে হবে, অর্থাৎ এটা অপারেশনাল ব্যবহার করতে পারবে না। নন সেটা ব্যাংকিং স্যার অ্যাসেটটা আপনার ক্লিয়ার? সার্টেন পিরিয়ড স্যার সার্টেন পিরিয়ড, অবশ্যই সার্টেন পিরিয়ড, কারণ আপনি যখন নন ব্যাংকিং অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করবেন আপনাকে এই অ্যাসেটটা বিক্রি করার জন্য আপনি যত ধরনের এফোর্ট নিচ্ছেন সেটা গভর্নমেন্টকে প্রুভ করতে হবে। ওকে, এরপরে আপনি এটা নিজের মাধ্যমে অ্যাকোয়ার করে এরপরে ইউ গো ফর ইউজ অফ দ্যাট। ইউজ করতে গেলে অন্য হিসাব, এটা পরে দেখবো আমরা। তাহলে ওই যতদিন এটা অ্যাসেটটা সেল না করবো ততদিন ওটা নন ব্যাংকিং অ্যাসেট থাকবে না? যতদিন সেল না করবো ততদিন নন ব্যাংকিং অ্যাসেট হিসেবে থাকবে। কারেক্ট। 2020 বা 21 সালের দিকে নন ব্যাংকিং অ্যাসেটের উপরে একটা ডিটেইল গাইডলাইন আসছে, এটা ইয়ারি করা বাংলাদেশ ব্যাংকে। যদি পারেন ওটা একটু দেখে নিয়ে, ওর মুখস্থ করতে হবে, জাস্ট একবার এক নজরে দেখা। আচ্ছা, ওকে, এখন আসি এখানে এটা নিয়ে, নন ব্যাংকিং অ্যাসেট নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা? এটা আপনাদের মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, ইন দ্য সেন্স আমার হিসাবে ইম্পর্টেন্ট, কারণ নন ব্যাংকিং অ্যাসেটে আসলে নলেজ লোকজনের একটু কম। ওকে, সো যেহেতু একটু কম তো এটা ইম্পর্টেন্ট টু নো হোয়াট ইজ নন ব্যাংকিং অ্যাসেট, হাউ ইট ওয়ার্কস। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ ম্যানেজিং এজেন্ট, রেস্ট্রিকশন অন সার্টেন ফর্মস অফ এমপ্লয়মেন্ট। আচ্ছা, এখানে সোজা কথা, যেখানে আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। হোয়াট ইজ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? মনে করেন কোন একটা এগ্রিমেন্ট হইলো, এখানে আমারও ইন্টারেস্ট আছে আপনারও ইন্টারেস্ট আছে, এবং হয়তো বা দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় এটা অডিটের, আমাদের যে অডিটের পার্সপেক্টিভ, আপনারা অডিট করে থাকলে বুঝবেন, সেলফ রিভিউ থ্রেট, সেলফ ইন্টারেস্ট থ্রেট, এই জাতীয় জিনিসগুলো ক্রিয়েট হয়ে যায়। অর্থাৎ নিজে যখন অ্যাসেস করবেন দেন ইট উইল ক্রিয়েট প্রবলেম ফর ইউ। এখানে কি বলা আছে সেকশন 11 এ, no banking company shall employ or be managed by managing agent or shall employ or continue the employment of any person who is insolvent। অর্থাৎ আপনি কোনো ব্যাংক কোম্পানি ইনসলভেন্ট কে চাকরি দিতে পারবেন না, or at any time has been declared insolvent or has suspended payment or has compounded with his creditors or has been convicted by criminal code of an offense। দুইটা জিনিস, এক নাম্বার হলো কেউ ইনসলভেন্ট আমি গতকাল বা আগের ক্লাসে বলছিলাম, ইনসলভেন্ট কিন্তু আমি চাইলাম হয়ে গেলাম তা কিন্তু না। ইনসলভেন্ট কিন্তু সকল প্রুফ সাপেক্ষে কোর্ট উইল ডিক্লেয়ার ইউ অ্যাজ ইনসলভেন্ট। ওকে, তাহলে আপনাকে যদি ইনসলভেন্ট ডিক্লেয়ার করে তাহলে আপনি ইনসলভেন্ট। আদার দেন দ্যাট আপনার যদি কোনো ক্রিমিনাল কোর্টে মামলা থাকে, হত্যা মামলা, এই মামলা, রাজধানী মামলা, চুরি মামলা, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন না, ওই কি বলে আপনার ইয়া করা যাবে না, এমপ্লয়মেন্ট করা যাবে না। ঠিক আছে, any person who receives his remuneration or part of his commission remuneration commission basis or as a share in the profit, অর্থাৎ
কোম্পানিতে এমন কোনো পার্সন ব্যাংক কোম্পানিতে ডিপ্লয় করা যাবে না যে প্রফিটের পার্সেন্টেজ হিসেবে কিছু পাবে। অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে থাকে যে ভাই তুমি যদি এই বছর শেষের নেট প্রফিট 500 কোটি টাকা থেকে 700 কোটি টাকা নিয়ে নিতে পারো, তোমার এখানে তোমার বোনাস হবে 1 কোটি টাকা বেশি হবে, হইতেই পারে। ঠিক আছে, কারণ ওইসব অর্গানাইজেশন গুলো ব্যবসায়ী হয় ড্রাইভিং ফোর্সের ভিত্তিতে। আমাদের এখানে ব্যাংকের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট মনে রাখবেন, ব্যাংকের সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট হলো কমপ্লায়েন্স। হোয়াট ইজ কমপ্লায়েন্স? অর্থাৎ এখানে দেখেন ব্যাংক যখন একটা ট্রানজাকশন করে কতগুলো আসপেক্ট, মানি লন্ডারিং একটা আসপেক্ট আছে, ট্যাক্স একটা আসপেক্ট আছে, ট্যাক্স ইভেশন আসপেক্ট আছে, তারপরে আপনার এই যে সাসপিশিয়াস ট্রানজাকশন অ্যাসপেক্ট আছে। সব আসপেক্ট গুলো মিলে কিন্তু আমার ব্যাংকিং একটা ট্রানজাকশন হয়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে হুজ রেমুনারেশন ইজ হুজ রেমুনারেশন ইন এক্সেস ইন দ্য ভিউ অফ দ্য বাংলাদেশ ব্যাংক ফর দ্য পারপাস অফ দিস সাবক্লাস রেমুনারেশন শাল ইনক্লুড ওয়েজেস, fees, advantages in addition to the wages given by banking to whatever person, but not money or allowances given in order to meet the expenses arising normally from the fulfillment of one's duties. Moreover, no banking company shall be managed by any one person, by any person, অর্থাৎ কোনো ব্যাংকিং কোম্পানি যে কোনো ব্যাংকিং কোম্পানিতে ডিরেক্টর হিসেবে আছে তা কিন্তু এমপ্লয়মেন্ট নিতে পারবেন না। Who is a director of any other company not being a subsidiary or said banking compulsory or company registered under the section 26 of Companies Act, except with the previous approach. সোজা কথা, আপনাকে যদি কোনো ডিরেক্টরকে যদি আপনার এখানে ইয়া নিতে হয়, কি বলে অ্যাপয়েন্ট করতে হয়, বাংলাদেশ ব্যাংকের একটা অ্যাপ্রুভাল লাগবে। Or who is engaged in any other business or voluntary or vocation, or who had an accounted with the company for a period exceeding 5 years at a time. If a person holding the office of chairman or director or manager or chief executive officer, it has been adjusted by any court or have court to have infringed the previous of any law, and Bangladesh Bank is so of the opinion that infringement is of the nature that the association of such person is harmful to the interest of the bank company. Under subsection 2, it may be provided in order that the said capital shall not, without prior permission of the Bangladesh Bank, in any way directly or indirectly be involved with or take part in the management of the said bank company or any other bank company of or a read any period in company to a period not exceeding 5 years as thereto. আচ্ছা, কারণ রেস্ট্রিকশন ওখানে মিনিমাম পেড আপ করবে। ওকে, মিনিমাম ক্রেডিট কি ইম্পর্টেন্ট, এটা রিলেটেড বেজেলের নাম শুনছি, কি শুনছি আমরা বেজেলের নাম শুনছি, কেউ শুনে নাই? ব্যাংকিং রিলেটেড স্যার বুঝি না, শুনিনি স্যার। এখানে কোনো ব্যাংকার আছেন, ব্যাংকে চাকরি করেন? নাই, মানে জিজ্ঞেস করবো এই জন্য সবাই নাই হয়ে গেছে। আচ্ছা, দেখেন মিনিমাম ক্যাপিটালটা কি, যে ইউজুয়ালি আপনি যখন ক্যাশ ইনপুট করেন, তো দেখা যায় যে আমার কতটুকু মিনিমাম আসলে থাকা জরুরি। কি বলছে, অ্যাজ পার সেকশন 13 of the Bank Companies Act, all operational bank companies in Bangladesh from time to time shall be preserved the capital in specific amount, rates and the wages by the Bangladesh Bank. Chapter 14 August chapter as per section 13 of the Bank Companies Act, all operating bank companies in Bangladesh from time to time shall be preserved the capital in specific amount, rates and by ways of Bangladesh Bank. Therefore, circular number 1 and 14 the states that with a view to strengthen financial sustainability of banking companies working in Bangladesh, empowered by the proviso under this 13(2) of the Bank Companies Act 1991, in consultation with the government, Bangladesh Bank through the notification number and dated 12 August 2008 and refixed with the minimum paid up capital and reserve fund of banking company shall be
টাকা 400 crore, of which the capital shall be not less than 2,200 crore. আচ্ছা। To raise paid up capital and reserve fund as mentioned in the notification, bank shall have to follow the following instruction. Bank shall have to fulfill the required paid up capital and reserve fund of taka 400 crore within 3 years from the notification date. To maintain and required capital, banks may rise by the reserve by keeping profit after tax by issuing a SHG. Okay. স্যার বুঝি নাই কিছু। কিছুই বুঝেন নাই এখানে বেসিক্যালি এই টপিকটাকে দেখে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল, অর্থাৎ সোজা কথা, আপনি যদি কোনো ব্যাংক কোম্পানি শুরু করতে চান আপনার 400 কোটি টাকা আগে ক্যাপিটাল কালেকশন করা লাগবে, এরপর ব্যাংক শুরু করতে হবে। এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই 400 কোটির সাথে একটা লেজ আছে, লেজটা কি? লেজটা হলো, মনে করেন আপনি ব্যবসা করেন, ব্যবসা আপনার কাজ কি? ডিপোজিটের টাকা কালেকশন করেন, লোন আকারে দেন। এখন মনে করেন আপনি লোন দিচ্ছেন, এখন 400 কোটি টাকা আপনি ক্যাপিটাল টাকা রাখছেন, লোন দিয়ে রাখছেন 10,000 কোটি টাকা, তাহলে এটা কিন্তু রিস্কি। তখন বাংলাদেশ ব্যাংক করছে কি, যে তারা একটা গাইডলাইন দেয়, বেজার গাইডলাইন, ওখানে এই যে যত যারা আছে আমার যারা এই জুনিয়র লেভেলে আছে তাদেরকে আপ করে এই ইয়াতে নিয়ে আসা হয়েছে, যে ভাই এখানে এই যে মিনিমাম ক্যাপিটাল কথা যেটা বলতেছি, যে তাদের অ্যাসেট যেগুলো আছে, লোনের এগেনস্টে একটা পার্সেন্টেজ তাকে রিস্ক ওয়েট মেনটেন করতে হবে। রিস্ক ওয়েট মানে কি? ক্যাপিটাল মেনটেন করতে হবে। এবং এইটা, এই ক্যাপিটালটা কত পার্সেন্ট অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক গাইডলাইন? সেটা হলো 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। এন্ড হোয়াট ইজ রিস্ক ওয়েটেড অ্যাসেট? পরে আসতেছি, ঠিক আছে? এখন যদি 400 কোটি রিস্ক ওয়েটেড অ্যাসেট, 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট 400 কোটি টাকা বেশি হয়, তাহলে তাকে 10% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট রাখতে হবে। আর যদি 400 কোটি টাকা বেশি হয় তাহলে সে 400 কোটি টাকা রাখবে, ঠিক আছে? কিভাবে রাখবে? এখন প্রশ্ন, রাখবে বলছে, কোথায় রাখবে? আসলে বেসিক্যালি সে মার্কেট থেকে টাকা কালেকশন করবে, অর্থাৎ শেয়ার আকারে রাখবে। এখন আমরা কি ব্রাঞ্চ অফিস, আমাদের কি শেয়ার আছে? না, আমাদের শেয়ার নাই। আমরা কিভাবে রাখি? আমরা যেটা করি, এই যে টাকাটা ইনিশিয়াল ক্যাপিটাল যেটা আছে এটাতে আমরা ইনজেক্ট করছি, পাশাপাশি এই রিস্ক ওয়েটেড অ্যাসেটের উপরে যে রিকোয়ারমেন্টটা ক্রিয়েট হয় সেটা আমরা কোথায় রাখি? সেটা আমরা বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি কিনে সেটা লিয়ান করে রাখি। লিয়ান কোথাকে? বাংলাদেশ ব্যাংকে জানাইতে হয় যে ভাই আমার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে 2,000 কোটি টাকা, এখানে আমার এই বন্ড আছে 3,000 কোটি, এখানে এই 2,000 কোটি টাকা তুমি কি করো? মার্ক করো এজ এ ক্যাপিটাল। এটা করার অবজেক্টিভটা কি? কোন সময় উইদাউট পারমিশন অফ বাংলাদেশ ব্যাংক আপনি চাইলেই সেটা কি করতে পারবেন না? মার্কেটে সেল আউট করতে পারবেন না। এখন ক্লিয়ার? পেড আপ ক্যাপিটালটা, মিনিমাম পেড আপ ক্যাপিটাল, রিজার্ভ, এইটা আমি বেজাল নিয়ে ডিটেল আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা ইনশাল্লাহ শুক্রবারে একটা লম্বা ক্লাস করব, সেখানে আমরা ব্যাংক কোম্পানির একটা ডিটেল ডিসকাশন করব, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো ঠিক স্যার। আছে, হ্যাঁ বলেন। বলছিলাম যে স্যার, আমরা যে একটা অ্যাসাইনমেন্টের জন্য এক সেট কোশ্চেন পেয়েছি। কোশ্চেন হচ্ছে যে ওই কোশ্চেন যে আছে যে পুরো সিলেবাস জুড়ে আর কি কোশ্চেন। এখন আমরা 1 মাসের মধ্যে এই অ্যান্সার গুলো রেডি করে আসলে সাবমিট করি কিভাবে? এই অ্যাসাইনমেন্ট সম্বন্ধে আমার আইডিয়া নেই রে ভাই। এইটা আসলে ওই যে অ্যাসাইনমেন্ট ডিপার্টমেন্টে একটু কথা বলতে হবে। আমরা কি তাহলে ইমেল করে দেবো? আমার আইডিয়া নেই, বললাম তো, এটা কিভাবে নেয় না করে এটা আপনি জুয়েলের সাথে কথা বলেন, জুয়েলে হেল্প করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমার আইডিয়া নেই, ঠিক আই আছে। হ্যাভ নো আইডিয়া। ওকে, থ্যাংক ইউ। হ্যালো স্যার, একটু জি বলেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি একটা আহ, মানে অ্যাক্ট বা রেগুলেশন আমাদেরকে একটু দেখতে বললেন, ওইটা কাইন্ডলি একটু রিপিট করবেন? ওইটা হলো ইয়ার, যেটা আমি বলছি যে আপনাকে ব্যাংক অ্যাসুরেন্স গাইডলাইন, হ্যাঁ, ওইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে তাহলে। জি, ওয়ালাইকুম আসসালাম।